ওয়েলকাম টু সুনিতা স্টাডি জোন। আজকে আমি তোমাদের সাথে একটা স্টাডি ব্লগ শেয়ার করব। আর আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, তো ওঠার পরে এবার ব্যায়াম করার জন্য আমি এখন ছাদে এসেছি। তো ভাবলাম তোমাদের সাথে একটু কিছু কথা শেয়ার করি, তারপরে এক্সারসাইজ মেডিটেশন করে তারপরে আবার পড়তে বসবো। তো আমরা যদি এখন সামনেই পরীক্ষা, তো সকাল সকাল একটু ঘুম থেকে উঠতে পারি, তাহলে এটা কিন্তু আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী হবে। তো আমার তো তাই মনে হয়। তো তার জন্য আমি এখন চেষ্টা করি যে একটু তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার, এবং ঘুম থেকে উঠেই যেন সাথে সাথেই পড়তে বসলাম সেই জিনিসটা একটুখানি মনোটোনাস হয়ে যায় আমার মনে হয়। তো ঘুম থেকে উঠে একটু যদি হালকা এক্সারসাইজ কিংবা ইয়োগা করা যায় এবং তার সাথে একটু মেডিটেশন করা যায়, যার যেটাতে কমফোর্টেবল হয়, তাহলে সেটা লং টার্মে আমাদের শরীরের জন্য কিন্তু অনেক বেশি উপকারী হয়। আর আমার মনে হয় একটু যদি মেডিটেশন করা যায়, একটু ডিপ ব্রিদিং করা যায়, তাহলে এটা আমাদের পড়াশোনাতেও অনেক বেশি উপকারী হয়, মানে আমাদের মনে রাখতে অনেক ভালো হয়। তো চলো ভিডিওটা শুরু করা যাক। এরপরে আমি সারাদিন যা পড়বো সেটা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আমি তো সকালে তোমাদের সাথে শেয়ার করলাম যে আমি একটু হালকা এক্সারসাইজ মেডিটেশন করলাম, তারপরে আমি পড়তে বসেছিলাম। তো কি পড়লাম সেটা একটু সংক্ষেপে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আমি পড়লাম হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, যেটা আমাদের ডাব্লিউবিসিএস প্রিলিমসের জন্য খুব ইম্পর্টেন্ট। তার কারণ আমরা জানি যে হিস্ট্রি এবং আইএনএম মিলে 50 নাম্বার আসে, আর হিস্ট্রি এবং আইএনএম এই দুটোকে যদি আমরা তুলনা করি, দেখব প্রিভিয়াস ইয়ারগুলো ঘেটে আমাদের কিন্তু আইএনএম থেকে একটু বেশিই কোয়েশ্চেন আসে। তো তার জন্য আমাদের আইএনএম পড়াটা খুব ইম্পর্ট্যান্ট। আর আইএনএমটা আমি বিশেষ করে পছন্দ করি যে গভর্নর যেগুলো রয়েছে, গভর্নর বা গভর্নর জেনারেল অফ বেঙ্গল, গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, ভাইসরয়, এই বিষয়গুলো দিয়ে পড়াটা শুরু করার, তাহলে আমার বেশ ভালো হয়, মানে গোটা আইএনএমটা একটু ওভারভিউ হয়ে যায় আর কি। তো কি কি পড়লাম তো সেটা একটু সংক্ষেপে চলো শেয়ার করার চেষ্টা করছি তোমাদের সাথে। তোমরা এখানে দেখতেই পাচ্ছ আমি লিখে নিয়েছি যে গভর্নরস অফ বেঙ্গল। তো এই কোয়েশ্চেনটা একটা কোয়েশ্চেন, যেই কোয়েশ্চেনটায় আমার একটু মনে হয়েছে যে একটু ডাউট প্রিভিয়াস ইয়ারে এসেছিল, নবাব অফ বেঙ্গল ডিউরিং ব্যাটেল অফ বক্সার, বক্সারের যুদ্ধের সময় বাংলার নবাব কে ছিল, তোমরা আমাকে একটু এটা কমেন্টে জানিও। তো এটা মীর জাফরও দেয়, আবার মীর কাসিমও দেয় এই জায়গাটায়। তো এরপরে চলো শুরু করা যাক আমাদের নেক্সট টপিকে, যে গভর্নরস অফ বেঙ্গল। তো সেটা যখন আমরা শুরু করলাম, প্রথমে আসবে আমাদের রবার্ট ক্লাইভ। রবার্ট ক্লাইভ হচ্ছে ফার্স্ট গভর্নর অফ বেঙ্গল, বাংলার প্রথম গভর্নর যদি বলা হয় তাহলে রবার্ট ক্লাইভ। এই 1757-58 এই সময়টা থেকে 60 পর্যন্ত। তো রবার্ট ক্লাইভের সময় মোস্ট ইম্পর্ট্যান্ট বিষয়গুলো আমাদের কি হলো, সেই সময়টা মেনলি আমাদের পলাশির যুদ্ধ হয়েছিল, যেটা 23শে জুন 1757 সালে মোস্ট ইম্পর্ট্যান্ট আমাদের ডিফিট করেছিল রবার্ট ক্লাইভ, বিশেষত ব্রিটিশরা ডিফিট করে দিল সিরাজউদ্দৌলাকে। তো এটা একটা যুদ্ধ হয়েছিল, সেটা হচ্ছে 1757 সালের যে যুদ্ধটা পলাশির যুদ্ধ, সেটা হলো রবার্ট ক্লাইভের সময়, এটা ইম্পর্টেন্ট। আর একটা বিষয় ইম্পর্টেন্ট, সেটা ক্লাইভের সময় হয়েছিল ব্যাটেল অফ বিদারার যুদ্ধ। বিদারার যুদ্ধ কার মধ্যে হয়েছিল? ব্রিটিশ এবং বিডি ডাচদের মধ্যে হয়েছিল। এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, 1759। তারপরে আবার বন্দিবাসের যুদ্ধ কার কার মধ্যে হলো? বন্দিবাস ফ্রান্স, এভাবে তোমরা মনে রাখতে পারো, ডিফিটেড ফ্রান্স ইন দ্য ব্যাটেল অফ বন্দিবাস। এটা কিন্তু প্রিভিয়াস ইয়ারে এসেছিল ডাব্লিউবিসিএস এ। বন্দিবাসের যুদ্ধ কার কার মধ্যে হয়েছিল? ব্রিটিশ এবং ফ্রান্স, এবং থার্ড অ্যাংলো কর্নাটিক ওয়ার তার সেই রিলেটেড আর কি, এটা একটা ইম্পর্টেন্ট। তো তারপরে আমরা চলে আসবো হচ্ছে ভ্যান্সিটার। ভ্যান্সিটারটাও ভীষণ ইম্পর্টেন্ট, ক্লাইভের পরে ভ্যান্সিটার 60 থেকে 65। তো ভ্যান্সিটারের সময়টা কি হলো? ভ্যান্সিটারের সময়টা কিন্তু ব্যাটেল অফ বক্সার, বিভি, এটা মনে রাখতে পারো, বক্সারের যুদ্ধ। সেই সময় তো আবার যেহেতু নবাব সিরাজউদ্দৌলা চলে গেলেন, তারপরে মীর জাফরও গেলেন সিংহাসনে বসার পর, এরপরে আসলে মীর কাসিমকে নবাব অফ বেঙ্গল করা হলো 1760-এ। তো ভ্যান্সিটার যখন ছিলেন, তো সেই সময় আবার বক্সারের যুদ্ধ হলো, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। বক্সারের যুদ্ধ কবে হয়েছিল? কবে হয়েছিল? 1764 সালে হয়েছিল, 22শে অক্টোবর। খুব ইম্পর্ট্যান্ট। বক্সার কোথায়? বিহারে। আর এই যুদ্ধের মাধ্যমেই কিন্তু ব্রিটিশ সুপ্রিমেসি প্রতিষ্ঠা হয়েছিল ইন্ডিয়াতে। এটাও বিসিএস এ প্রিলিমসে আসা কোয়েশ্চেন, যে ব্রিটিশ সুপ্রিমেসি বক্সারের যুদ্ধের মাধ্যমে তৈরি হয়েছিল। বক্সারের যুদ্ধ 1764 সালে 22শে অক্টোবর হয়েছিল। আর ব্রিটিশ কমান্ডার কে ছিল বক্সারের যুদ্ধের সময়? ছিল আমাদের হেক্টর মুনরো ব্রিটিশ কমান্ডার ছিল। তো এগুলো আসে বক্সারের যুদ্ধ থেকে, ভ্যান্সিটারের এই সময়কাল থেকে। তারপরে আবার রবার্ট ক্লাইভ সেকেন্ড অ্যাডমিনিস্ট্রেশনের জন্য আবার চলে আসলো 1765 থেকে 67। সেই সময়টা এসে কি করলো? ডুয়াল গভর্নমেন্ট, সেটা বাংলায় তিনি প্রতিষ্ঠা করলেন, দ্বৈত শাসন ব্যবস্থা। মানে কি, ব্রিটিশরাও থাকবে, নবাবরাও থাকবে, ব্রিটিশদের হাতেই মেন ক্ষমতা থাকবে, কিন্তু কোনো দায়িত্ব থাকবে না, দায়িত্বহীন ক্ষমতা। আর এদিকে নবাবদের হাতে অনেক দায়িত্ব থাকবে, কিন্তু কোনো ক্ষমতা থাকবে না, ক্ষমতাহীন দায়িত্ব।
এই বিষয়গুলো। তো ডুয়াল গভর্নমেন্ট চালু করেছিল কে, এটা আসে, সেটা হচ্ছে রবার্ট ক্লাইভ চালু করেছিল। মানে মানে এই সময়টা দিওয়ানি, যেটা ট্যাক্স কালেকশন, এই জিনিসগুলো যেগুলো সমস্ত দিকগুলো কিন্তু আমাদের দেওয়া হলো কাদের, ব্রিটিশদের হাতে। এবং নিজামত, যেগুলো জুডিশিয়াল ব্যাপারগুলো, সিভিল রাইটসটা, সেটা শুধুমাত্র বাংলার যে নবাব তাদের দেওয়া হয়েছিল। তারপরে এলাহাবাদের সন্ধি হয়েছিল, তোমরা জানো 1765 সালের, খুব ইম্পর্টেন্ট গ্র্যান্ট অফ দিওয়ানি লাভ হলো বাংলা, বিহার, উড়িষ্যায় 1765। সেই সময় দিল্লির সম্রাট কে ছিলেন? শাহ আলম টু, খুব ইম্পর্টেন্ট। রবার্ট ক্লাইভ সেকেন্ড অ্যাডমিনিস্ট্রেশনে এসে এত কিছু হলো, খুব ইম্পর্টেন্ট প্রত্যেকটা ঘটনা। তারপরে ক্লাইভের পরে তারপরে হচ্ছে ভেরেলিস্ট, হ্যারি ভেরেলিস্ট। কীভাবে মনে রাখবে? ক্লাইভ, তারপরে ভ্যানসিটার বক্সারের যুদ্ধে মনে রাখবে, তারপর আবার ক্লাইভ, তারপর ক্লাইভ এসে সব ভেস্তে দিলে, এইভাবে মনে রাখতে পারো হ্যারি ভেরেলিস্ট। ভেরেলিস্ট 1767 থেকে আবার মোটামুটি 72 পর্যন্ত, মানে 67 থেকে 69 পর্যন্ত ভেরেলিস্ট যেটা, সেটা হলো সেই সময়টা মোস্ট ইম্পর্ট্যান্ট বলতে ওই যে ফার্স্ট অ্যাংলো মাইসোর যুদ্ধ হলো, এবং তারপরে মাদ্রাসের সন্ধি 1769, ওটাই ইম্পর্টেন্ট আর কি, হ্যারি ভেরেলিস্টটা। তারপরে আমরা আসবো হচ্ছে ভেরেলিস্টের পরে ভেস্তে দিয়ে এবার কেটে দিলে এরকম কার্টিয়ারের বিষয়টায় আসবো। কার্টিয়ার ছিল হচ্ছে 1769 থেকে 72 পর্যন্ত। আর কার্টিয়ারের সময়টা মোস্ট ইম্পর্ট্যান্ট বলতে আমরা মনে রাখতে পারি, এই সময়টা গ্রেট ফ্যামাইন হয়েছিল বাংলায় একটা ভীষণ দুর্ভিক্ষ হয়েছিল 1770 সালে, যেটা আর হচ্ছে বাংলার বললে পরে সেটা 1176 বঙ্গাব্দে হয়েছিল। মানে অনেক খরা হয়েছিল, কোম্পানি পলিসির জন্য এই অবস্থাটা হয়েছিল। আর 1/3 পপুলেশন প্রায় মারাই গেছিলো, যেটাকে আমরা 76-এর মন্বন্তর বলতে পারি। তাহলে গ্রেট ফ্যামাইন অফ বেঙ্গল 1470 বা 76-এর মন্বন্তর, সেটা কার সময় হয়েছিল? সেটা হয়েছিল আমাদের কার্টিয়ারের সময়। সেটা ফ্যামাইন হয়ে সব কিছু কাট ডাউন হয়ে গেল, এইভাবে মনে রাখতে পারো তোমরা। তো আমি তোমাদের সাথে এখন শেয়ার করলাম যে গভর্নর্স অফ বেঙ্গল, এই বিষয়টা শেয়ার করলাম। তো এরপরে আমি আরও অনেক কিছু পড়ে নিয়েছিলাম, যেমন গভর্নর জেনারেল অফ বেঙ্গল, সেই বিষয়গুলো, এগুলো আমি আবার তোমাদের সাথে নেক্সট ভিডিওতে শেয়ার করার চেষ্টা করব। তোমরা এইভাবে যদি একটু মানে লিখে লিখে পড়ো ক্রনোলজি ওয়াইজ, সাল ওয়াইজ, তাহলে ওই ঘটনাটা কোন গভর্নরের আমলে হয়েছে সেটা কিন্তু খুব ভালো স্পষ্ট হয়ে যায়। এরকম আসবে কোন গভর্নর যিনি দুইবার দায়িত্বে ছিলেন, একমাত্র এখনও কিন্তু জেনারেল টার্মটা আসেনি, শুধু গভর্নরই আছে, গভর্নর অফ বেঙ্গল। তিনি রবার্ট ক্লাইভ দুইবার, একবার 1758 থেকে 60-এর মধ্যে এই সময়টা থাকলেন, আর একবার হচ্ছে মোটামুটি 65 থেকে 67 এই সময়টা। তাহলে দুইবার এসেছিল কোন গভর্নর, সেটা হচ্ছে রবার্ট ক্লাইভ। তো এরপরে আমি আবার যা পড়বো সেটাও তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব, বিশেষত কারেন্ট অ্যাফেয়ার্সটা। তো চলো পুরো ভিডিওটা দেখতে থেকো। নেক্সট আমি যেটা পড়ে নিয়েছিলাম সেটা হলো কারেন্ট অ্যাফেয়ার্স, মার্চ মাসের মোস্ট ইম্পর্ট্যান্ট কারেন্ট অ্যাফেয়ার্স, মার্চ 2026-এর। তো তার মধ্যে কিছু কোয়েশ্চেন তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো মোস্ট ইম্পর্ট্যান্ট যে কোয়েশ্চেনটা আমার মনে হলো মার্চ মাসে, সেটা হলো জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড, 60th জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড, মানে 60তম জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড কে পেলেন, খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক। সেটা হলো আর ভৈরামুথু জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড যিনি পান তাকে আমরা কী করি, মাথায় করে রাখি ভৈরামুথু, এভাবে মনে রাখতে পারো তোমরা। আর জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড আমরা জানি যে ওল্ডেস্ট এবং হাইয়েস্ট ইন্ডিয়ান লিটারারি অ্যাওয়ার্ড যেটা বলা হয় সাহিত্যের ক্ষেত্রে আর কি। আর এই কোয়েশ্চেনটা আসে স্ট্যাটিক হিসাবে, মানে কীভাবে আমরা কারেন্ট অ্যাফেয়ার্সও পড়বো তার সাথে স্ট্যাটিকও পড়বো, সেই বিষয়টা একটু জানবো। যারা নতুন তাদের কথা বলছি, মানে জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড প্রথমে পাওয়া গেল। প্রথমে আগে কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে গেলে আমাদের প্রিভিয়াস ইয়ার ঘাটতে হবে, যে প্রিভিয়াস ইয়ারে কোন টপিক রিলেটেড কারেন্ট অ্যাফেয়ার্স এসেছে, মানে মোস্ট ইম্পর্ট্যান্ট ডেজ, সামিটস, অ্যাওয়ার্ডস, অস্কার্স, প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্ট, এই টাইপের আর কি বলছি। তো সেটা ঘাটতে হবে, প্রিভিয়াস ইয়ার ঘাটতে হবে যে কোন টপিককে বেশি গুরুত্ব দিচ্ছে। আর তারপরে আমাদের সেই রিলেটেড কারেন্ট অ্যাফেয়ার্স করতে হবে, এবং সেগুলো স্ট্যাটিক পার্টটাও কভার করতে হবে। যেমন দেখো জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড বললাম, 60তম জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড যে পেয়েছেন, তো ওনার নাম হচ্ছে আর ভৈরামুথু। উনি হচ্ছেন একজন তামিল পোয়েট এবং লিরিসিস্ট হলো। তারপরে এবার এখান থেকে এরপরে জানবো যে যদি আর একটু ব্যাকে যায়, সেক্ষেত্রে এটা আসতে পারে যে উনি 2025-এর কিন্তু পেলেন, 25-এর অ্যাওয়ার্ড, সেটা হচ্ছে 26-এ দেওয়া হলো। যেমন আমাদের পিএসসির পরীক্ষাগুলো, মানে আমরা এখন যে পরীক্ষার জন্য পড়ছি 2024-এর পরীক্ষা আমরা মানে 26-এ দেবো, এইরকম আর কি ব্যাপারটা, বিষয়টা। তো আমরা তো অনেক বেশি লেটে চলি। যাই হোক, তো 59th জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড এটা তো 60তম। তার আগে কে পেলো, যদি একটু ব্যাক থেকে কোয়েশ্চেন দেয় তাহলে হচ্ছে বিনোদ কুমার শুক্লা পেয়েছিল 59, তার আগে মানে 2024-এরটা 25-এ পেয়েছিল, আর 25-এরটা 26-এ পেলো আর ভৈরামুথু হলো। এবার নেক্সট আসবো জ্ঞানপীঠ অ্যাওয়ার্ডের মানে স্ট্যাটিক প্রশ্ন। তেমন হচ্ছে ফার্স্ট উইনার অফ জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড, এটা আসে কে পেয়েছিলেন এবং কত সালে পেয়েছিলেন। 1965 মানে সাহিত্যে পুড়ে 1965-তে জি শঙ্কর কুরুপ হচ্ছে জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড পেলো, এভাবে তোমরা মনে রাখতে পারো। 1965-তে জি শঙ্কর কুরুপ জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড পেয়েছিল।
তো এটা আমার একটা মোস্ট ইম্পর্ট্যান্ট কারেন্ট অ্যাফেয়ার্স যেটা মনে হলো মার্চ থেকে। আরও অন্যান্য অ্যাওয়ার্ডও রয়েছে, যেমন তোমরা দেখতে পারো, যেমন বিভিন্ন রিপোর্ট রয়েছে, যেমন ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট, এটা মোটামুটিভাবে দেখতে পারো। ইন্ডিয়ার র্যাঙ্ক কত, 116, মানে 116তে আমরা হাসবো, এভাবে মনে রাখবো, হাসবো মানেই মনে রাখবো 116, মানে এইভাবে পুরো মাথায় গাঁথতে হবে। আর যদি বলে টপ কান্ট্রিকে, তাহলে টপ কান্ট্রি কিন্তু ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্টে সে ফিনল্যান্ড, ফিন করে হাসে, ফিনল্যান্ড হচ্ছে টপ। আর আরও কিছু, যেমন স্টকহোম ওয়াটার প্রাইজ, সেটা কে পেয়েছে, কাভে মাদানি। ওয়াটার প্রাইজ জল রিলেটেড আর কি, বুঝতেই পারছো মনে হচ্ছে বিষয়টা, মানে কল্ড নোবেল প্রাইজ অফ ওয়াটার, জলের নোবেল প্রাইজ বলা হয়। স্টকহোম ওয়াটার প্রাইজ সেটা কে পেলো, সেটা হলো কাভে মাদানি পেলো। তিনি কিন্তু ইয়ংগেস্ট উইনার, ইয়ংগেস্ট সায়েন্টিস্ট, ইরান থেকে। ইরান ইসরায়েলের যুদ্ধ, ইরান ভীষণ ইম্পর্টেন্ট এখন, কান্ট্রি, ক্যাপিটাল, কারেন্সি সবই কিন্তু পড়তে হবে। তোমরা আমাকে ইরানের কান্ট্রি, ক্যাপিটাল এবং কারেন্সি কমেন্টে জানিও। স্টকহোম ওয়াটার প্রাইজ তো হলো, এটা মানে মোটামুটি আর কি বলছি আমি, যেমন বললাম জ্ঞানপীঠটা ভীষণ ইম্পর্টেন্ট, সেরকম না। এরপরে আমরা চলে আসব মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে মানে অস্কার 2026, মানে অস্কার থেকে তোমরা অনেক কিছু চাইলে মনে রাখতেই পারো। তো আমি যে কটা মনে রাখলাম সেটা হলো, এবার কততম অস্কার দেওয়া হলো। অস্কার অ্যাওয়ার্ডকে কিন্তু বলা হয় একাডেমি অ্যাওয়ার্ড, একাডেমি পুরস্কার। এবার 98th অস্কার অ্যাওয়ার্ড দেওয়া হলো 2026-এ। তো এখানে কোন ফিল্মটা এই অ্যাওয়ার্ডটা জিতলো, এটা মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হলো ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার। কারণ আমাদের একটার পর একটা যুদ্ধ করে যেতেই হচ্ছে, এভাবে মনে রাখবে, এটা মনে রাখা যাবে, একবার যদি তুমি পড়ো মনে রাখতে পারবে। তারপর নেক্সট হচ্ছে মানে কে, মানে এই যে অস্কার অ্যাওয়ার্ডটা দেওয়া হলো, বেস্ট ডিরেক্টরটাকে, ডিরেক্টরের নাম হচ্ছে পল থমাস অ্যান্ডারসন। অস্কারে এবছর বেস্ট ডিরেক্টর হলেন অ্যান্ডারসন, পল থমাস অ্যান্ডারসন। কোন মুভির জন্য, ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার, সেটার জন্য অ্যান্ডারসন হচ্ছে অস্কারের ডিরেক্টর হলো। এইবারে পড়তে হবে বেস্ট অ্যাক্টর এবং বেস্ট অ্যাক্ট্রেস। অ্যাক্টর হচ্ছে মাইকেল মানেই, মাইকেল নামটা শুনলে অ্যাক্টর মনে হয়, এরকম মনে রাখবে, মাইকেল বা মিচেল যেরকম ওদের উচ্চারণ হয়। বি জর্ডন, উনি হচ্ছে সিনার্স, এই মুভির জন্য পেলেন অস্কার। এছাড়াও বেস্ট অ্যাক্ট্রেসকে জেসি বাকলে, হ্যামনেট মুভির জন্য, জেসি বাকলে, জেসি এটা মেন নামে মনে রাখবে, সেটা অ্যাক্ট্রেস, বেস্ট অ্যাক্ট্রেস। তাহলে অস্কার থেকে আমরা মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো পড়ব, অস্কার অ্যাওয়ার্ড কবে দেওয়া হয়, এই স্ট্যাটিক পার্টগুলো তোমরা কিন্তু দেখবে এবং আমাকে কমেন্ট করে জানাবে যে প্রথম অস্কার অ্যাওয়ার্ড কবে দেওয়া হয়েছে এবং ফার্স্ট ইন্ডিয়ান কে অস্কার পেয়েছে। তো এইভাবে যদি আমরা স্ট্যাটিক এবং কারেন্ট অ্যাফেয়ার্স পড়ি, তাহলে কিন্তু মানে আমাদের খুব ইজিলি মানে বিষয়গুলো উঠে যাবে। তো আজকের মতো ভিডিওটা এটুকুই, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। এরপরে আমি আরও অন্যান্য সাবজেক্টগুলোও পড়বো, তো কিন্তু ভিডিওটা বড় হয়ে যাবে, তো তার জন্য আজকে এখানে শেষ করছি। কয়েকটা কারেন্ট অ্যাফেয়ার্স এবং তার সাথে তোমাদের সাথে হিস্ট্রি, গভর্নর জেনারেল মানে গভর্নর অফ বেঙ্গল, সেগুলো শেয়ার করলাম। তো আজকের মতো ভিডিওটা এটুকুই, ধন্যবাদ।